মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি শিগগির বাড়ি এসো। অনিল গোয়েঙ্কার মোবাইলটা যখন বেজে উঠল, সকাল তখন কত, এই 7:45। ব্যাট প্যাট পরে মাঠে নামতে যখন রোদের দেরি থাকে কিছু, আবার ভোরের আধো অন্ধকারও যখন প্যাভিলিয়নের পথে। মাঝামাঝি একটা সময়, ভোর আর সকালের প্রাত্যহিক চুক্তিতে, যখন সব শান্তিকল্যাণ হয়ে আছে। মঙ্গল, বৃহস্পতি, রবি, সপ্তাহে 3 দিন টালিগঞ্জ ক্লাবে ভোরবেলা গল্ফ খেলতে আসা অনিলের বহুদিনের অভ্যেস। আজ বৃহস্পতিবারে যেমন এসেছেন, 2 রাউন্ড খেলার পর সবে একটু জিরিয়ে নিচ্ছেন, যখন গলা ভিজিয়ে নিচ্ছেন ফ্রেশ ফ্রুট জুসে, স্ত্রী জয়শ্রীর ফোন। মাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। অনিলের উত্তরে ঠিকরে বেরোয় অস্থিরতা, উদ্বেগ, আশঙ্কা। কি বলছো? কি খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? বাথরুমে দেখেছো? দেখেছি, নেই। বিছানায় রক্তের দাগ আছে, সব ওলট পালট, মেঝেতেও রক্ত আছে। আমার হাত পা কাঁপছে, এসো শিগগির। গল্ফ মাথায় উঠল। দ্রুত গাড়িতে উঠে বসলেন অনিল। ড্রাইভারের প্রতি সামান্য উত্তেজিত নির্দেশ এলো, ঘর চালো, জলদি। ঘর অর্থাৎ শ্রীনিকেত অ্যাপার্টমেন্টস, 11 অশোকা রোড, আলিপুর। অনিল যখন পরিমরি করে বাড়ি পৌঁছে পা রাখলেন বাড়ির দরজায়, ভিড় জমে গেছে প্রতিবেশীদের। থমথমে মুখে দাঁড়িয়ে রয়েছেন ছোট ভাই সুনীল। দাদাকে দেখেই বললেন, ভাইয়া কুছ গড়বড় হ্যায়, পুলিশকে বুলানা চাহিয়ে। গড়বড় যে আছেই সেটা বুঝতে অবশ্য তেমন বুদ্ধি খরচের দরকার পড়ে না। ফ্ল্যাটে এক চক্কর দিলেই মালুম হয় অনায়াসে। আসলে দুটো ফ্ল্যাট একসঙ্গে, 11 তলায় 10D আর 10E। আয়তনের বিচারে হাড্ডাহাড্ডি লড়াই হবে মাঝামাঝি সাইজের ফুটবল মাঠের সঙ্গে। সব মিলিয়ে 8টা ঘর, প্রতিটাই পেল্লাই সাইজের। অপর্যাপ্ত বৈভবের চিহ্ন ছড়িয়ে ফ্ল্যাটের এই মাথা থেকে ও মাথা। বিরাট হলঘরে সেগুন কাঠের রকমারি আসবাবপত্র, দুর্মূল্য তৈলচিত্র, বাহারি সোফা সেট, সিলিং থেকে ঝুলতে থাকা কারুকাজের ঝাড় লণ্ঠন। প্রশস্ত ড্রয়িং রুম পেরিয়ে আরও প্রশস্ত বারান্দা, যার পাশে বিস্তৃত খোলা জায়গা একটা ওপেন টেরেস, যেখানে দাঁড়িয়ে চোখ তুলে চাইলে আকাশকে খুব দূরের মনে হয় না। 8টার মধ্যে 7টা ঘর যেমন থাকার তেমন। একটা শোয়ার ঘরের চেহারা শুধু বিধ্বস্ত, বিছানা ওলটপালট, দুটো বালিশ ঝুলছে খাটের এক কোণে। বেডসাইড টেবিল থেকে একটা জলের গ্লাস উল্টে পড়েছে মেঝেতে। প্রায় 2 ফুট লম্বা একটা জিআই পাইপ পড়ে আছে খাটের নিচে। বিছানার উপর অন্তত 4টে জায়গায় লাল ছোপ রক্ত, বোঝা যায় সাদা চোখেই। যিনি এই বিছানায় শুয়েছিলেন গত রাতেও, সেই ললিতা দেবী গোয়েঙ্কা কোথায়? 70 বছরের বৃদ্ধা কোথাও নেই। অন্য ঘরগুলোয় নেই, রান্নাঘরে নেই, শোয়ার ঘরের লাগোয়া বাথরুমে নেই। হলঘরের এক কোণায় আর একটা বাথরুম, সেটা কখনো ব্যবহার হয় না। খুলে দেখা হলো, নেই। ছাদে, বারান্দায়, টেরেসে, ঠাকুর ঘরে নেই। একটা জায়গায় দেখার পড়ে আছে, স্টোর রুম। তালা ঝুলছে দরজায়, যেমন ঝোলে রোজ। শোয়ার ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ারে চাবি থাকে নয় থাকতো। দ্রুত আবিষ্কৃত হলো, স্টোর রুমের চাবি ড্রয়ারে নেই। অনিল গোয়েঙ্কার মুখ রক্তশূন্য হয়ে যায় এবার। চাবিটা কোথায় গেল স্টোর রুমের? মা কোথায়? তাহলে কি? মোবাইলে আলিপুর থানার নম্বর যখন ডায়াল করছেন, হাত কাঁপতে শুরু করেছে। একবার আপনাদের আসতে হবে বড়বাবু, মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। স্টোর রুমের চাবি মিসিং, বেডরুমটা ডিস্টার্বড, ব্লাড স্টেইন আছে বেডে। একবার যদি আসেন এখনই প্লিজ। পুলিশ পৌঁছলো। স্টোর রুমের তালা ভাঙা হলো এবং ভিতরের দৃশ্য দেখে মুহূর্তে সংজ্ঞাহীন হয়ে পড়লেন ললিতা গোয়েঙ্কার পুত্রবধূ জয়শ্রী। অনিল দাঁড়িয়ে রইলেন স্তব্ধ হয়ে। মুখে হাত ঢেকে ঢুকরে কেঁদে উঠলেন সুনীল। মেঝে রক্তে থই থই। বৃদ্ধা পড়ে আছেন নিষ্প্রাণ, মুখে কাপড় গোজা, কপালে গভীর ক্ষতর চিহ্ন। গলার নলিটা কাটা, যা দিয়ে কাটা হয়েছে সম্ভবত। সেই ছুরিটা পড়ে আছে পেটের উপর। যে ফুল খয়েরি সাদা ম্যাক্সিটা মহিলার শরীরে, সেটার রং প্রায় পুরো বদলে গিয়ে লাল। রক্তপাত হয়েছে প্রচুর। দুটো সাদা বেডশিট পড়ে আছে দুমড়ানো মুচড়ানো, রক্তের দাগ যাতে যত্রতত্র। স্টোর রুমে দুটো বড় আলমারি, দুটোই লণ্ডভণ্ড, হাতড়ানো হয়েছে বেপরোয়া। কি থাকতো আলমারিগুলোয়? অনিল জানালেন,
মায়ের জমানো টাকা পয়সা থাকতো ছোট ছোট কাপড়ের পুঁটলিতে, যার একটাও আলমারিতে নেই এখন। মৃতদেহের পাশে একটা 100 টাকার নোটের বান্ডিল পড়ে আছে হেলাফেলায়। যে বা যারা খুনটা করলো পালানোর সময় তাড়াহুড়োয় নিতে ভুলে গেছে। প্রায় 7,000 বর্গফুটের ফ্ল্যাটের প্রতিটি ইঞ্চি সেন্টিমিটারের তন্ন তন্ন তল্লাশিতে ঘন্টা 2 লেগে গেল আলিপুর থানার পুলিশের, যাদের সঙ্গে যোগ দিলেন গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার অফিসাররা। দ্রুত চলে এলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। খোঁচাখুচিতে উল্লেখ করার মতো জিনিস বলতে পাওয়া গেল 2টো কালো রঙের প্লাস্টিকের বোতাম পড়েছিল খাটের নিচে এক কোণায়। খুনি বা খুনিদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল মহিলার। সাধ্যমতো প্রতিরোধ করেছিলেন এবং আততায়ী বা আততায়ীদের কারো শার্ট থেকে বোতাম 2টো ছিঁড়ে গিয়েছিল টানাটানিতে। জিআই পাইপটা খাটের নিচে এলো কোথা থেকে? বারান্দার একধারে 4টে পাইপ পড়েছিল বেশ কিছুদিন যাবৎ। তারই একটা নিয়ে জোরালো আঘাত করা হয়েছিল মৃতার কপালে। সেই জল লিস্ট এর তালিকায় ওই লোহার পাইপের সঙ্গে যোগ হলো রক্তের দাগ লাগা বালিশ, স্টোররুমে পড়ে থাকা রক্তমাখা একজোড়া বেডশিট, মৃতার প্লেটের উপর পড়ে থাকা ছুরি, 100 টাকার নোটের বান্ডিল, আলমারিতে আঙুলের ছাপ বা খাট বিছানায় পাওয়া গেল আবছা, ডেভেলপ করার যোগ্য নয়। অভিজাত আবাসনে সম্পন্ন ব্যবসায়ী পরিবারে 70 বছরের বৃদ্ধার নৃশংস খুন, গলা কাটা অবস্থায় দেহ উদ্ধার ফ্ল্যাটের স্টোররুম থেকে। মিডিয়ায় হইচই হবে স্বাভাবিকই ছিল, যেমন স্বাভাবিক ছিল দেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই তদন্তভার নেওয়া হোমিসাইড বিভাগের। সাব ইন্সপেক্টর আশিক আহমেদ দায়িত্ব পেলেন রহস্যভেদের। ললিতা দেবী গোয়েঙ্কা হত্যা রহস্য, আলিপুর থানা, কেস নম্বর 117, তারিখ 12/8/2004। খুন, লুটপাট এবং প্রমাণ লোপাট। ভারতীয় দণ্ডবিধির 302, 394, 201 ধারায়। শ্রীনিকেত অ্যাপার্টমেন্টস। ছিমছাম কোলাহলহীন রাস্তার উপর ভিতরে বাইরে গাছগাছালির সবুজ আবাসন। 2টো আলাদা ব্লক, এ আর বি, দুটোই 11 তলা। ব্লক এর 10 আর 11 তলায় 2টো করে ফ্ল্যাট, বাকি প্রতিটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট। একতলায় পার্কিং স্পেস রয়েছে পর্যাপ্ত, যেমন থাকে এই ধরনের আবাসনে। নিরাপত্তার যথেষ্ট বিনিয়োগ করেছিলেন আবাসিকরা। প্রায় 15 ফুটের কাছাকাছি উচ্চতার পাঁচিল, যার উপর তার দেওয়া বার্বড ওয়্যার ফেন্সিং। ঢোকার বেরোনোর একটাই গেট, যেটা পেরিয়ে ঢুকলেই পশ্চিম দিকে সিকিউরিটি বক্স। বেসরকারি সংস্থা রয়্যাল সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেডের কর্মীরা থাকেন নিরাপত্তার দায়িত্বে। ব্লক এ একতলায় আবাসনের অফিস, শ্রীনিকেত হাউজিং এস্টেট সোসাইটি। সিকিউরিটি বক্সে ইন্টারকম আছে। বাইরে থেকে কেউ এসে কোনো ফ্ল্যাটে যেতে চাইলে নিরাপত্তা কর্মী ফোন করে ফ্ল্যাটের বাসিন্দাদের জানিয়ে দেয় তমুক এসেছেন। সবুজ সংকেত পেলে তবেই প্রবেশাধিকার মেলে বহিরাগত অতিথির। ভিজিটর্স রেজিস্টারে নাম ঠিকানা লিখে সই করার পর রোজকার আংশিক সময়ের গৃহকর্মীদের, যাদের মুখ চেনা, ঢোকার ব্যাপারে বাধা নেই। যারা বিভিন্ন ফ্ল্যাটে স্থায়ী কাজের লোক, তাঁরা যখন ছুটিতে যান গেট পাস নিয়ে বেরোতে হয়। বেরোনোর সময় সঙ্গে যা যা থাকে ব্যাগ বা সুটকেসে দেখাতে হয় নিরাপত্তা কর্মীদের। তারপর ছাড়পত্র মেলে বাইরে যাওয়ার। কে কখন বেরোলো আর ফিরল, কবে কখন, সব নোট করা থাকে রেজিস্টারে। প্রতি ব্লকে 2টো করে লিফট, 2জন করে লিফটম্যান ব্লক পিছু, যারা 2টো শিফটে কাজ করেন। সকাল 6টা থেকে দুপুর 2টো, দুপুর 2টো থেকে রাত 10টা। 4জন স্থায়ী সাফাই কর্মী রয়েছেন একজন ইলেকট্রিশিয়ান এবং একজন প্লাম্বার। হাউসিংয়ের অফিসে আছেন একজন কেয়ারটেকার আর তার একজন সহযোগী। নিরাপত্তারক্ষীরা শিফটে কাজ করেন রাত দিন 7 দিন। 2জন করে থাকেন সকাল 9টা থেকে রাত 9টা। পরের শিফট রাত থেকে সকাল, 12 ঘন্টা টানা। দিনের শিফটে একজন সুপারভাইজারও থাকেন। এই আবাসন তৈরি করেছিলেন ভগবতী প্রসাদ গোয়েঙ্কা। ব্লক এতে 10 আর 11 তলাটা নিজের পরিবারের জন্য রেখে বাকি ফ্ল্যাটগুলো বেচে দিয়েছিলেন। 11 তলায় থাকতেন সস্ত্রীক। 10 তলার 2টো ফ্ল্যাট লিখে দিয়েছিলেন 2 ছেলের নামে, বড় অনিল, ছোট সুনীল। আগেই লিখেছি, ব্লক 2টোর বাকি ফ্লোরগুলোর প্রতিটাই ছিল 4টে করে ফ্ল্যাট। গোয়েঙ্কাদের বাদ দিলে মোট ফ্ল্যাটের সংখ্যা 80। পিও, প্লেস অফ অকারেন্স,
ঘটনা যেখানে ঘটেছে। যে কোনো তদন্তে ঘটনাস্থল তদন্তকারীর কাছে মন্দির, মসজিদ, চার্চের মতো তীর্থস্থান স্বরূপ সাধকের ধৈর্য নিয়ে দেখতে হয়। পূর্ণাঙ্গ খালা তল্লাশির পর ফ্ল্যাটটা ভালো করে ঘুরে দেখছিলেন আশিক। 11 তলার যে ফ্ল্যাটে ললিতা দেবী থাকতেন বলেছি আগে, তার নম্বর 10D এবং 10E। পাশাপাশি দুটো ফ্ল্যাটের পুরোটা নিয়েই বসবাস করতেন মহিলা। দুটো ফ্ল্যাট মিলিয়ে 8টা বড় ঘর, দুটো বড় হল, ডাইনিং রুম, একটা রান্নাঘর, প্রশস্ত বারান্দা যেখানে শুরু হচ্ছে তার পাশেই বড় স্টোর রুম যেখানে আবিষ্কৃত হয়েছিল বৃদ্ধার দেহ। 10 তলায় দুটো ফ্ল্যাট, 9E এবং 9F। অনিল থাকেন 9E-তে, সুনীল 9F-এ। অনিলের ফ্ল্যাটের ভিতর থেকে 11 তলায় মায়ের ফ্ল্যাটে উঠে যাওয়ার একটা সিঁড়ি আছে। অনিল সপরিবারে উপরে মায়ের সঙ্গেই খাওয়া দাওয়া করতেন। রান্নাঘর সরঞ্জাম 11 তলাতেই থাকতো। ছাদে সার্ভেন্টস কোয়ার্টার, যে ছাদের মালিকানা সম্পূর্ণ ছিল গোয়েঙ্কাদের। বাড়ির কাজের লোকদের জন্য ছাদ থেকে নেমে 11 তলার রান্নাঘরে ঢোকার একটা দরজা ছিল। সেই দরজা খোলা থাকতো দিনভর। রান্নাঘরের ওই দরজা দিয়েই ফ্ল্যাটে ঢুকতো স্থায়ী কাজের লোকেরা। রাতের খাওয়ার পাট সাধারণত 9:30টার মধ্যে চুকে যেত গোয়েঙ্কা পরিবারের। তারপর জয়শ্রী রান্নাঘরের দরজা ভিতর থেকে চিটকিনি দিয়ে দিতেন। ললিতার নিত্য নৈমিত্তিক রুটিন, ভোর 5টা থেকে 5:30টার মধ্যে উঠে ঠাকুরঘরে চলে যেতেন। তার আগে দরজা খুলে দিতেন রান্নাঘরের। গৃহকর্মীরা নির্দিষ্ট সময় মতো এসে 10 এবং 11 তলার কাজ শুরু করত। দুপুর 2টো থেকে বিকেল 5টা অবধি ছিল কাজের লোকদের বিশ্রামের সময়। ললিতার দেহ উদ্ধার হলো 12 আগস্ট সকালে। তার আগের রাতে মহিলা কিছু খাননি, একাদশী ছিল। রাত 9টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন। উপরের ফ্ল্যাটে রোজকার মতো সকাল 7:30 পৌনে 8টা নাগাদ উঠে এসেছিলেন জয়শ্রী জলখাবারের তদারকি করতে। এসে দেখেছিলেন শাশুড়ি ফ্ল্যাটে নেই, ওলট পালট বিছানায় রক্তের দাগ। তারপর আতঙ্কিত ফোন অনিলকে, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শিগগির বাড়ি এসো। ময়নাতদন্ত হতে হতে দুপুর গড়িয়ে বিকেল। প্রত্যাশিত রিপোর্ট, গলায় ছুরির আঘাত এবং মাথায় গভীর ক্ষত থেকে অবিরাম রক্তক্ষরণ মৃত্যু ঘটিয়েছে। অ্যান্টমর্টেম অ্যান্ড হোমিসিডাল। ফরেনসিক বিশেষজ্ঞরা মৃতদেহ দেখে যা অনুমান করেছিলেন, পোস্টমর্টেম রিপোর্ট সহমত হলো তাতে। খুনটা ঘটেছে রাত 3টে থেকে 4টের মধ্যে। ললিতা ভারী চেহারার ছিলেন, খুনি একাধিক হওয়ার সম্ভাবনা প্রবল। একাধিক যে হতেই পারে বোঝাই যাচ্ছিল। দেহ বেডশিটে মুড়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল স্টোর রুমে। একের পক্ষে সম্ভব নয়, কিন্তু কঠিন। এক না একাধিক ভাবার আগে প্রাথমিক তথ্য সংগ্রহের প্রয়োজন। রাত 10টা অবধি আবাসনে কাটালেন আশিক। যা যা জানলেন, যা যা শুনলেন, যা যা বুঝলেন জিজ্ঞাসাবাদে এবং কানাঘুষোয় বাড়ি ফেরার পথে সাজিয়ে নিচ্ছিলেন মাথায়। ললিতা দেবীর 2 ছেলের পারস্পরিক সম্পর্ক ভাতৃসুলভ ছিল না। না থাকার কারণ, ভগবতী প্রসাদ গোয়েঙ্কা বড় ছেলেকে বেশি দায়িত্ববান মনে করতেন বলেই সম্ভবত যাবতীয় সম্পত্তি প্রবেট করে গিয়েছিলেন অনিলের নামে। অগাধ সম্পত্তির মালিকানা পেয়েছিলেন অনিল। ছোট ছেলে সুনীলকে ব্যবসার যৎসামান্য অংশীদারিত্ব নিয়েই খুশি থাকতে হয়েছিল। অর্থের সড়কপথেই অনর্থের প্রবেশ ঘটে থাকে সচরাচর। অনর্থ বলতে যা বোঝায় এক্ষেত্রে তেমন কিছু হয়নি অবশ্য, তবে ভাই ভাইয়ের সম্পর্ক যে ফাটল ধরেছিল সেটা অজানা ছিল না কারো। পরলোকগত স্বামীর সিদ্ধান্তে ললিতার নীরব সমর্থন ছিল। বড় ছেলের সংসারের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন। অনিলের 2 স্কুল পড়ুয়া পুত্রকন্যা ঠাকুমার অনিঃশেষ স্নেহের ভাগিদার হয়েছিল। উৎসব অনুষ্ঠান ছাড়া 2 ভাইয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না বললেই চলে। সুনীল থাকতেন নিজের মতো সপরিবারে। 10 এবং 11 তলা মিলিয়ে সবসময়ের কাজের লোক 8 জন। শিবু মাহাতো রান্না করেন। এ বাড়িতে আছেন তা 7-8 বছর হলো। বয়স 40-এর কাছাকাছি। বাড়ি উত্তর 24 পরগনায়। আশিস, অমলেশ 2 ভাই, মূলত বাড়ির রোজকার বাজার হাটের দায়িত্বে। ওরাও বেশ কয়েক বছর ধরে আছেন গোয়েঙ্কা পরিবারে। হুগলিতে বাড়ি। ত্রিলোকি সিং বাড়ির সবচেয়ে পুরনো গৃহকর্মী। বয়স 50 পেরিয়েছে। আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই সেভাবে। বাকি গৃহকর্মীদের কাজের তদারকি মূল কাজ। ব্যাংকের কাজ, চেক জমা দেওয়া, টাকা তুলে আনা, ইলেকট্রিক বিল জমা দেওয়া,
এসবে তিলকের উপরই ভরসা করেন অনিল। খগেন এবং রাজেশ, ললিতা দেবীর দেখাশোনার দায়িত্ব ছিল এঁদের উপর। খগেনের বয়স বছর 30, বাড়ি ক্যানিং লাইনে। রাজেশের বয়স 22-23, বাড়ি উড়িষ্যায়। দুজনে প্রায় একসঙ্গেই কাজে ঢুকেছিলেন বছর 4 আগে। সীতা এবং লক্ষ্মী, 2 মহিলা গৃহকর্মী। কাজের মধ্যে ঘরদোর পরিষ্কার করা, কাপড় কাচা, বাসন মাজা, টুকটাক ফাইফরমাস খাটা ইত্যাদি। সীতার বয়স 20 কোঠায়, বাড়ি হাওড়ায়, অবিবাহিতা। লক্ষ্মী মাঝবয়সী, বিবাহিতা, লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা। সীতা লক্ষ্মী রাত্রে শুতেন 10 তলায়, অনিলের ফ্ল্যাটের বারান্দার লাগাওয়া একটা ঘরে। ঘটনার রাতে 11 আর 12 আগস্ট 8 জন কাজের লোকের মধ্যে 6 জন উপস্থিত ছিলেন। অমলেশের স্ত্রীর একটি অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, 1.5 মাসের ছুটি নিয়েছিলেন। জুলাই মাসের 8 তারিখ থেকে ফের কাজে যোগ দেওয়ার কথা অগস্টের 21-22 নাগাদ। রাজেশের বাড়ি থেকে ফোন এসেছিল সপ্তাহখানেক আগে, বাবা অসুস্থ। 1 সপ্তাহের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল 8 আগস্ট। চলে আসার কথা 15-16 তারিখের মধ্যে। অনিল, জয়শ্রী এবং কাজের লোকদের সঙ্গে দফায় দফায় প্রশ্নোত্তরে জানা গেল ললিতা দেবীর সবচেয়ে বিশ্বাসভাজন ছিলেন 3 জন। কে কে? লক্ষ্মী দীর্ঘদিন আছেন বাড়িতে, যাকে খুবই ভালোবাসতেন ললিতা। প্রতি পুজোয় 1000 খানেক টাকা বরাদ্দ রাখতেন, এটা ওটা কিনে দিতেন প্রায়। ত্রিলোকি, যাকে অনেক ছোট বয়স থেকে দেখেছিলেন ললিতা, পরিবারের সদস্যের মতোই স্নেহ করতেন, খোঁজখবর রাখতেন ত্রিলোকির বাড়ির লোকজনের, যে কোনো আর্থিক সমস্যায় সাহায্য করতেন দরাজ হস্ত। রাজেশ, যাকে প্রায় পুত্রবৎ ভালোবাসতেন বৃদ্ধা। মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন ললিতা, তখন খাইয়ে দিত এই রাজেশই। বছরখানেক আগে উজ্জয়িনীতে তীর্থে গিয়েছিলেন ললিতা, সঙ্গে গিয়েছিল রাজেশই। অনিল জানালেন, কাজের লোকদের মধ্যে শুধু ত্রিলোকি, লক্ষ্মী আর রাজেশের সঙ্গেই মা খোলা মনে কথাবার্তা বলতেন। লক্ষ্মী এবং ত্রিলোকির সঙ্গে আলাদা করে অনেকক্ষণ কথা বললেন আশিক। আশাব্যঞ্জক কিছু পাওয়া গেল না, রইল বাকি রাজেশ। ফোন করে খবর পাঠানো হলো ওড়িশার বাড়িতে, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে বলা হলো অমলেশকেও, আরেকজন গৃহকর্মী যিনি ছুটিতে ছিলেন। সূত্র পাওয়ার লক্ষ্যে আবাসনের অন্যান্য স্থায়ী অস্থায়ী কর্মীদেরও বিশদে জেরা করলেন আশিক। কাউকে বাদ দিলেন না। 4 লিফটম্যান, লক্ষণ, হিমাংশু, ইন্দ্রপাল, কৃষ্ণ, 4 সুইপার, নিমাই, হীরামন, রামপ্রসাদ, লালটু, কেয়ারটেকার আচ্ছেবর সিং এবং তার সহযোগী পল্টু ব্যানার্জি। জেরার ফল? বলার মতো কিছু, ভাবার মতো কিছু না। ঘন্টার পর ঘন্টা জেরা করা হলো গেটের নিরাপত্তা কর্মীদের। আদ্যন্ত খুঁটিয়ে দেখা হলো ভিজিটার্স রেজিস্টার, পুরনো গেট পাস। রাত্রে তো নই, কোনো বহিরাগত অতিথি 11 আগস্টের পুরো দিনটাতেই ব্লক এর 10 তলা বা 11 তলায় আসেননি। অন্যান্য ফ্ল্যাটগুলোর গৃহকর্মীদের আসা যাওয়ার খতিয়ানেও কোনো অসঙ্গতি নেই গেট পাসে। নেই সন্দেহ উদ্রেক করার মতো কিছু। রাতের শিফটের 2 নিরাপত্তাকর্মী সুনির্মল আর দীপক জোর গলায় দাবি করলেন, কেউ ঢোকেনি রাত্রে, প্রশ্নই নেই। প্রশ্ন আছে কি নেই ভাবতেই হতো না সিসিটিভি থাকলে। এত সম্পন্ন একটা আবাসনে সিসিটিভি নেই, আশ্চর্য লাগে আশিকের। শ্রীনিকেত অ্যাপার্টমেন্টস থেকে 12ই আগস্টের রাত্রে বেরোনোর সময় ক্লান্ত আশিক ভাবতে থাকেন, কি কাজ বাকি আছে আর। এক প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ, আজ সময় পাওয়া গেল না সেভাবে। গোয়েঙ্কা পরিবারের আভ্যন্তরীণ ব্যাপারে, বিশেষ করে অনিল সুনীলের পারস্পরিক সমীকরণের বিষয়ে বিস্তারিত জানা দরকার। 2 প্রতিটি গৃহকর্মীর ব্যাকগ্রাউন্ড চেক প্রয়োজন। প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজখবর করা জরুরি। আবাসনের অন্য কর্মীদের ব্যাপারেও আরও খোঁজ নেওয়ার আছে। 3 যে 2 জন ছুটিতে ছিল তারা কাল বা পরশু বিকেলের মধ্যে এসে পড়বে। বাড়তি তথ্য পাওয়া যেতেই পারে কিছু, যদি পাওয়া যায় দেখতে হবে। 4 ওই ফ্ল্যাটেরই শুধু নয়, আবাসনের কর্মীদের যাদের মোবাইল ফোন আছে তাদের কল রেকর্ডস আনাতে হবে, অন্তত গত 7 দিনের, এবং খুঁটিয়ে দেখতে হবে দিশা পাওয়া যায় কি না। 80টা ফ্ল্যাটের বাসিন্দাদের ঠিকুজি কুষ্টি জানতে হবে। সবার মোবাইল নম্বর জোগাড় করে পাঠাতে হবে সার্ভিস প্রোভাইডারের কাছে। কল ডিটেলস রেকর্ড সিডিআর নিতে হবে। 5 কাল সকালেই একবার বসতে হবে ওসি হোমিসাইডের সঙ্গে, আলোচনা প্রয়োজন। ডিসিডিডি তো নিজেই স্পটে এসেছিলেন অনেকক্ষণ, ফোন করেছেন সন্ধ্যে থেকে অন্তত 3 বার।
সিপিও খোঁজ নিয়েছেন ওসি হোমিসাইডের কাছে। সবে তো প্রথম দিন, যত দিন যাবে দ্রুত ডিটেকশন করার চাপ উত্তরোত্তর বাড়বে। বুঝতে অসুবিধা হয় না আশিকের। অনেকগুলো খটকা স্যার, মেলানো মুশকিল। আশিককে একটু চিন্তিত লাগে ওসি হোমিসাইডের। শুনছি। তার আগে বলো, মোটিভটা কি মনে হচ্ছে? অ্যাপারেন্টলি তো মার্ডার ফর গেইন। স্টোররুমের আলমারি থেকে টাকা পয়সা নিয়ে গেছে। কত গেছে এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলা মুশকিল। অনিল প্রতি মাসে মাকে 20,000 হাত খরচা দিতেন। মহিলার মাসিক খরচ খুব বেশি ছিল না। নাতি নাতনিকে এটা ওটা কিনে দেওয়া, ঠাকুর ঘরের টুকিটাকি জিনিস কেনা, বাড়ির কাজের লোকের মধ্যে ত্রিলোকি রাজেশ লক্ষ্মীর খুচরো স্বাদ আহ্লাদ মেটানো, বাকিটা ছোট ছোট কাপড়ের পুটলিতে জমাতেন। অনিল বলছিলেন লাখখানেক লাখ দেড়েকের মতো তো গেছেই। মিসলিড করার পসিবিলিটা মাথায় রেখেছ তো? কারণ হয়তো অন্য কিছু তদন্তটা গুলিয়ে দেওয়ার জন্য লুটপাট। হ্যাঁ স্যার, সেটা তো মাথায় আছে। অন্য অঙ্ক থাকতেই পারে। আজ সকালেই এক পরিচিত অ্যাডভোকেটের ফোন এসেছিল। কাগজে খুনের খবরটা পড়ে কল করেছিলেন। কি বললেন? বললেন পারিবারিক সম্পত্তির সিংহভাগ যে বড় ছেলের নামে প্রবেট করে গিয়েছেন ভগবতী প্রসাদ গোয়েঙ্কা, সেটা নিয়ে বিস্তর ক্ষোভ আছে ছোট ছেলে সুনীলের। স্বাভাবিক। হ্যাঁ, সম্পত্তির ভাগছে নাকি মামলা করার কথা ভাবছিলেন। বুঝলাম, কিন্তু ললিতা দেবীর মৃত্যুতে কি মামলায় কোনো সুবিধা হতো সুনীলের? এমনিতে হওয়ার কথা নয়, তবু একটু কথা বলা দরকার ওই অ্যাডভোকেটের সঙ্গে। উনি আজ কলকাতার বাইরে আছেন, কাল সন্ধ্যাবেলা যাব। হ্যাঁ, আর ওই খটকার কথা কি বলছিলে? রান্নাঘরের দরজাটা স্যার। মানে? বলছি স্যার, পোস্টমর্টেম রিপোর্ট বলছে খুনটা হয়েছে রাত 3টা থেকে 4টের মধ্যে। তো রোজ ভোর 5টা, 5:30টায় উঠে ললিতা রান্নাঘরের দরজা খুলে ঠাকুরঘরে যেতেন। মানে 12 আগস্টের ভোরে রান্নাঘরের দরজা খোলার স্কোপই ছিল না, তার আগেই মৃত্যু। অথচ জয়শ্রী সকালে 7:30, 8টা নাগাদ উপরে গিয়ে দেখেছিলেন রান্নাঘরের দরজা খোলা। ভিতর থেকে কেউ খুলে দিয়েছিল, এবং সেটা রাত 3টের আগে। কে খুলল? কারা খুলল? যে বা যারা খুলল তারা ভিতরে ঢুকলো কি করে? বলে যাও। এটা পরিষ্কার খুনি বা খুনিরা ওই রান্নাঘরের দরজা দিয়ে ঢুকেছিল। এছাড়া রাস্তা নেই ঘরে ঢোকার, যদি না মূল দরজায় কেউ বেল বাজায় এবং মধ্যরাতে উঠে ললিতা দেবী দরজা খুলে দিয়ে থাকেন। সে সম্ভাবনা প্রায় শূন্য স্যার। ললিতা ঘুমিয়ে পড়েছিলেন রোজকার মতো রাত 9:30টায়। উপোস ছিল, খাননি। অনিল বলছেন অচেনা লোক হলে রাতে দরজা খুলতেনই না, আর রাতে কেউ আসতও না। অচেনা লোক হলে খুলতেন না, কিন্তু যদি চেনা লোক হয়? চেনা লোক বলতে তো অনিলের পরিবার আর সুনীলের পরিবার। অনিলের পরিবারের কেউ হলে তা বাইরে থেকে ঢোকার দরকার পড়বে না। 10 থেকে 11 তলায় ওঠার সিঁড়ি তো আছে ভিতর থেকেই। এক্স্যাক্টলি মাই পয়েন্ট স্যার। তাহলে পড়ে থাকছেন সুনীল। দেখতে গেলে তাই, কিন্তু কেন মারবেন মাকে? মেরেছেন তো বলছি না, নিজের মাকে ওইভাবে ছুরি দিয়ে টাকা পয়সা নিয়ে হাইলি আনলাইকলি। কিন্তু ধরো যদি উনি বেল বাজালেন, ললিতা ছোট ছেলের আওয়াজ শুনে দরজা খুললেন, আর সুনীলের লাগানো ভাড়াটে গুন্ডারা যারা অপেক্ষায় ছিল বাইরে কাজটা করলো, তাতেও ওই মোটিভের ব্যাপারটা অস্পষ্টই থাকছে। বাড়ির কাজের লোকদের কারো বা কয়েকজন মিলে খুনটা করার সম্ভাবনা সব থেকে বেশি। সবাই নিম্নবিত্ত পরিবারের। মোটিভ টাকা। আরও ডিটেলে খোঁজ নাও সবার ব্যাপারে। নেব স্যার। প্রত্যেকের বাড়ির আর্থিক অবস্থা, শখ আহ্লাদ, নেশা সব আজকালের মধ্যে পেয়ে যাব আশা করছি। লোক লাগানো হয়ে গেছে। বেশ স্যার, ওসব ইনফরমেশান না হয় জোগাড় হয়েই যাবে, কিন্তু রান্নাঘরের দরজার খোলা থাকাটা কিছুতেই মেলাতে পারছি না। কে খুললো, কিভাবে খুললো, কখন খুললো, কে ঢুকলো, কিভাবে ঢুকলো, কখন ঢুকলো, কার বা কাদের সাহায্যে ঢুকলো, আর খুনটা করার পর অ্যাপার্টমেন্ট থেকে বেরোলো কিভাবে? গেটে রাতের সিকিউরিটি গার্ডরা তো বলছে কাউকে বেরোতে দেখেনি। হ্যাঁ, বেরোতে গেলেও গেট পাস লাগতো। খুনটা করার পর পালাতে তো হবে, পালালো কিভাবে? সার্ভেন্টস কোয়ার্টার সার্চ করেও তো কিছু পাওয়া যায়নি বলছো? না স্যার, মিলছে না, কিছুতেই মিলছে না। ফ্ল্যাটে খুনি বা খুনিদের ঢোকা বেরোনোর অঙ্কটা মিলছে না। কিছু একটা মিস করছি নির্ঘাত। আশিকের চিন্তিত চেহারাটা দেখে একটু খারাপই লাগে ওসি হোমিসাইডের। এই ঠান্ডা মাথার স্থিতধী
অফিসারটিকে তিনি বিশেষ স্নেহের চোখে দেখেন। চেয়ার ছেড়ে উঠে পিঠে আশ্বাসের হাত রাখেন। মিলবে, ঠিক মিলবে। সবে তো একটা দিন হয়েছে। আকাশ থেকে উড়ে এসে তো কেউ রান্নাঘরের দরজা খোলেনি। আততায়ীরাই খুলেছে। এখন প্রশ্ন হলো কিভাবে খুলেছে আর কিভাবে ঢুকেছে। স্যার, একটা কথা বলি শোনো তোমায়। আমরা যখন ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং কলেজে প্রবেশনার ছিলাম, একজন আইপিএস অফিসার গেস্ট লেকচারার হিসেবে ইনভেস্টিগেশনের উপর একটা ক্লাস নিয়েছিলেন। শার্লক হোমসের রেফারেন্স দিয়েছিলেন, একটা নোট করে নিয়েছিলাম, মনে গেঁথে আছে এখনও। কি স্যার? আর্থার কোনান ডয়েলের একটা উপন্যাস আছে, পড়েছো কিনা জানি না, দ্য সাইন অফ দ্য ফোর, যেখানে হোমস এক জায়গায় বলছেন, হোয়েন ইউ হ্যাভ এলিমিনেটেড দ্য ইম্পসিবল, হোয়াট এভার রিমেন্স, হাউ এভার ইম্প্রবেবল, মাস্ট বি দ্য ট্রুথ। স্যার, যা যা অসম্ভব, যা যা হতেই পারে না, সেগুলো একটা একটা করে বাদ দাও। যা পড়ে থাকবে সেটা যতই কল্পনাতীত মনে হোক, সত্যি হতে বাধ্য। এক্ষেত্রেও যা যা অসম্ভব বাদ দাও একটা একটা করে। এই এলিমিনেশনটা করতে সময় লাগবে, কিন্তু ধৈর্য হারিও না। একটা সময় দেখবে যেটা ভাবোইনি কখনো, সেটাই আসলে ঘটেছে, সেটাই সত্যি। আশিক শোনেন চুপচাপ, মাথা নেড়ে বেরিয়ে আসেন। ফের গন্তব্য আলিপুর। যেতে যেতে ভাবেন, আবাসনের পুরো কম্পাউন্ডটা আতিপাতি করে তল্লাশি করা হয়েছিল ঘটনার দিন। কিছুই পাওয়া যায়নি। গল্পের গোয়েন্দা হলে নির্ঘাত খুঁজে পেতেন আধপোড়া সিগারেটের টুকরো, কাদায় পায়ের ছাপ, কিংবা নিদেন পক্ষে কোনো হুমকি চিরকুট। কল্পনার শার্লক হোমসের তত্ত্বকথা শুনতে ভালো, কিন্তু বাস্তব অনেক রুক্ষ জমির। জিজ্ঞাসাবাদ আজও সারাদিন ধরে চালিয়ে যাওয়াই যায়, চালাতে হবেও, কিন্তু লিড তো দরকার একটা এগোনোর। কাউকে চেপে ধরতে গেলে সেই বাড়ির লোকই হোক বা কাজের লোক, একটা সূত্র তো দরকার। সেটা কোথায়? সূত্র অমিলই থাকলো। তথ্য সংগ্রহের কাজ যা যা বাকি ছিল করলেন আশিক। আবাসনের বাসিন্দাদের অনেকের সঙ্গে কথা বললেন দীর্ঘক্ষণ। অজানা কোনো তথ্য আর উঠে এলো কই। 13 তারিখ রাত্রে আবাসন থেকে বেরোনোর সময় ইলেকট্রনিক মিডিয়ার জনাকয়েক সাংবাদিক ছুটে এসে বুম ধরলেন আশিকের মুখের সামনে। পাশ কাটিয়ে গাড়িতে ওঠার সময় আশিক শুনতে পেলেন, আপনারা দেখলেন, দিনভর তদন্তের পর ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসাররা বেরিয়ে এলেন অ্যাপার্টমেন্ট থেকে। আমাদের প্রশ্নের উত্তরে মুখে কুলুপ এঁটেছে পুলিশ। খুনের পর প্রায় 48 ঘন্টা হতে চলল, অথচ পরের দিন 14 আগস্টের দুপুরে যখন শ্রীনিকেতে পৌঁছলেন আশিক, ততক্ষণে 48 ঘন্টা সত্যি পেরিয়ে গিয়েছে ললিতা হত্যার পর। ছুটিতে থাকা 2 কাজের লোক ফিরে এসেছেন, অমলেশ দুপুরে, রাজেশ বিকেলের দিকে। যাদের জিজ্ঞাসাবাদ করে নতুন কিছু পাওয়া গেল না। অন্যরা যা বলেছিলেন ওরাও তাই বললেন। ললিতার ব্যবহার মাঝে মাঝে রুক্ষ হলেও আদতে সহৃদয় প্রকৃতির মহিলা ছিলেন। অমলেশের গলা বুঝে এলো ললিতার কথা বলতে গিয়ে। আমার স্ত্রীর অপারেশনের জন্য ছুটিতে গিয়েছিলাম। 1030 টাকার মতো খরচ হতো। দিদা বলে ডাকতাম ওকে। ধার চেয়েছিলাম কিছু, 5000 এক কথায় দিয়ে দিয়েছিলেন। কোথায় অপারেশন হলো স্ত্রীর? কি অসুখ? মধ্যমগ্রামের নার্সিংহোমে স্যার। গল ব্লাডারের স্টোন, পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল, এখন ঠিক আছে। রাজেশও কেঁদে ফেললেন মাঝির কথা বলতে গিয়ে। মাঝি আমাকে ছেলের মতো ভালোবাসত। বকাঝকা করলে পরে গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে দিত। কলকাতার বাইরে তীর্থে গেলে আমি সঙ্গে যেতাম, আমাকে ছাড়া যেতই না। হিন্দি সিনেমা দেখতে আমি খুব ভালোবাসি। নতুন ছবি রিলিজ হলে নিজে টাকা দিত টিকিটের। বসুশ্রীতে অজয় দেবগনের ইউবা দেখার টাকা দিয়েছিল এই তো গত মাসে। দ্বিতীয় দফার জেরায় ত্রিলোকি তথ্য দিলেন আর একটা। গৃহকর্মী সীতার সঙ্গে নাকি লিফটম্যান লক্ষণের বিশেষ ঘনিষ্ঠতা হয়েছিল ইদানিং। প্রায়ই লক্ষণ এই ফ্ল্যাটে আসত, যেটা ললিতা বিন্দুমাত্র পছন্দ করতেন না। সীতাকে নাকি সপ্তাহখানেক আগে এ নিয়ে বকাঝকাও করেছিলেন। লক্ষণকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিলেন চেঁচিয়ে। এই ব্যাপারটার আরও গভীরে যাবেন ঠিক করলেন আশিক। প্রেমে বাধা বড় বিপজ্জনক জিনিস। প্রণয়িনীর হিতাহিত জ্ঞান লোপ পায় অনেক সময়। তেমন কিছু ঘটেছিল? সন্ধে হয়ে গেল, প্রশ্নোত্তর পর্ব মিটতে মিটতে। আলিপুর কোর্টের অ্যাডভোকেটের সঙ্গে ওর ভবানীপুরের বাড়িতে দেখা করতে আশিক বেরোলেন 5:30 নাগাদ। তার আগে সুনীল গোয়েঙ্কাকে এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ হয়ে গেছে।
সুনীলের কথাবার্তায় আচার আচরণে কণামাত্র অস্বাভাবিকতা খুঁজে পাননি আশিক। মায়ের এহেন মৃত্যুতে পুত্রের যেমন শোকগ্রস্ত হওয়ার কথা তেমনই। আশিকও তোলেননি প্রবেটের কথা। আগে দেখা যাক ওই উকিলের সঙ্গে কথা বলে সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমার ব্যাপারটা কতটা এগিয়েছে, আদৌ এগিয়েছে কি না। হাজরা মোড়ের সিগনালে গাড়ি থামল। 2 মিনিট গেল, 4 মিনিট গেল, থেমেই আছে। কি ব্যাপার? গাড়ি থেকে নেমে একটু এগিয়ে গিয়ে দেখে এলো ড্রাইভার। একটা বড় মিছিল যাচ্ছে স্যার। ট্রাফিক সার্জেন্ট বললেন গাড়ি ছাড়তে কম করে হলেও আরও মিনিট 10। অপেক্ষা ছাড়া কি আর করার। আশিক আনমনা তাকিয়ে থাকেন গাড়ির বাইরে। বসুশ্রীর ইভিনিং শো শুরু হওয়ার মুখে। লোক ঢুকছে। সিনেমার পোস্টারের দিকে তাকান আশিক। ইউভা, স্টারিং অজয় দেবগন, অভিষেক বচ্চন। এই ছবিটার কথাই বলেছিল রাজেশ ছেলেটা। অজয় দেবগনের ফ্যান, কোনো ছবি নাকি মিস করে না। নিজের ওই বয়সটার কথা মনে পড়ে আশিকের। অমিতাভ বচ্চনের একটা ছবিও মিস করতেন না তখন, এখনও করেন না। বিগ বির কত ছবি যে এই বসুশ্রীতে দেখেছেন, তবে এই হলে দেখা যে ছবিটা মনে সবচেয়ে বেশি দাগ কেটেছিল তার প্রতিটা দৃশ্য এখনও মুখস্থ বলতে পারবেন। জয় বাবা ফেলুনাথ। মিছিল হাজরা মোড় পেরিয়ে গেছে। সিগন্যাল গাঢ় সবুজ। গাড়ি ঘোড়া চলতে শুরু করেছে ফের। যখন গাড়ি যদুবাবুর বাজার পেরোচ্ছে, হঠাৎই আশিক তরঙ্গস্রোত টের পান মস্তিষ্কের ধূসর কোষগুলোয়, যাকে হারকিউল পাইরট বলতেন, দ্য লিটল গ্রে সেলস। এই গাড়ি ঘোরাও। ড্রাইভার অবাক দৃষ্টে তাকান পিছন ফিরে। অধৈর্য আশিক ফের নির্দেশ দেন, বলছি তো গাড়ি ঘোরাও। গাড়ি ফের দক্ষিণমুখী। থেমেছে গিয়ে সেই হাজরা মোড়েই। আশিক সোজা গিয়ে ঢুকলেন বসুশ্রীতে, ম্যানেজারের ঘরে। পুলিশ দেখে ম্যানেজার সামান্য হতচকিত। উঠে পড়েছেন চেয়ার ছেড়ে। কি ব্যাপার স্যার? তেমন কিছু না, একটা ব্যাপার জানার ছিল। বলুন না স্যার, আপনার জন্য চা কফি কিছু? না না, দরকার নেই। সামান্য ব্যাপার। আচ্ছা, এই ইউভা বলে সিনেমাটা কদিন ধরে চলছে এখানে? এই তো গত সপ্তাহ থেকে স্যার, মানে গত শুক্রবার 6 তারিখ থেকে। রিলিজ হয়েছে মাস 2 আগে। অন্য একটা ছবি ভালো চলছিল, ইউভা লেগেছে গত সপ্তাহ থেকে। আশিকের হৃদস্পন্দন বেড়ে যায় হঠাৎ। তাহলে কি যা ভাবছেন তাই? আজ শনিবার 14 তারিখ, ছবি রিলিজ করেছে 6 তারিখ। মানে বসুশ্রীতে ছবিটা দেখতে গেলে 6 থেকে 13-র মধ্যে দেখতে হবে রাজেশকে। রাজেশ ছুটিতে উড়িষ্যা গিয়েছিল 8 তারিখ, ফিরেছে আজ বিকেলে। তাহলে ছবিটা দেখলো কবে? যদি 6 বা 7 তারিখ দেখে না থাকে, তাহলে 8 থেকে 13-র মধ্যে দেখেছে। কিন্তু বলল তো গত মাসে বসুশ্রীতে দেখেছে। কি করে সম্ভব? ছুটিতে উড়িষ্যায় যাওয়ার গল্পটা তাহলে ডাহা মিথ্যে। ওই সময়টার মধ্যে কোনো একদিন অন্তত কলকাতায় ছিল। বাবার অসুখের নাম করে ছুটি নিয়ে কেন ছিল শহরে? মিথ্যে বলল কেন? যার একটা মিথ্যে ধরা পড়ে গেছে তাকে আর বিশ্বাস করা চলে না। যতটা না সমাপতন, তার চেয়ে ঢের বেশি কাজ করেছিল তদন্তকারীর সহজাত অনুসন্ধিৎসু প্রবৃত্তি। গাড়িতে ফিরতে ফিরতে বসুশ্রীতে দেখা জয় বাবা ফেলুনাথ স্মৃতিতে ফিরে এসেছিল আশিকের। প্রিয় সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠেছিল হঠাৎ। মনে পড়েছিল সংলাপটা, এবং মনে পড়তেই যদুবাবুর বাজারের কাছে গাড়ি থামিয়ে দিয়েছিলেন আশিক। ড্রাইভারকে বলেছিলেন গাড়ি ঘোরাতে। ছবিটা তখন দেখেছিলেন, তখন বোধহয় ক্লাস 9 বা 10। শেষ দৃশ্যে মছলি বাবার বেশধারী ফেলুদা নয়, মগনলালের ডেরায় লালমোহন বাবুর দিকে তাক করে সেই নাইফ থ্রোয়িংয়ের দমবন্ধ করা সিনটাও নয়। কিশোর আশিকের সবচেয়ে ভালো লেগেছিল ছবির অন্য একটা জায়গা, যেখানে ঘোষাল বাড়ির কর্মী বিকাশের মৃত্যু ধরে ফেলেছিল ফেলুদা। একটা নির্দিষ্ট সময় কোথায় ছিলেন জানতে চাওয়ায় বিকাশ বলেছিলেন গান শুনছিলেন রেডিওতে আক্তারি। ফেলুদার সন্দেহ হওয়াতে যাচাই করেছিল আকাশবাণীর প্রোগ্রাম তালিকা থেকে। ওই সময় আক্তারি হচ্ছিলই না। আশিকের দারুণ লেগেছিল মিষ্টির দোকানে ফেলুদার চেপে ধরা বিকাশকে, কোমরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়া যন্তর মন্তরের ছাদে। সেই সংলাপ সহ, যার একটা মিথ্যে ধরা পড়ে গেছে তাকে আর বিশ্বাস করা চলে না। রাজেশেরও একটা মিথ্যে ধরা পড়ে গেছে, তাকেও আর বিশ্বাস করা চলে না। উকিলের বাড়ি আর যাওয়া হলো না আশিকের। গাড়ি ঘুরিয়ে সোজা সিনিকেত অ্যাপার্টমেন্টস। রাজেশ ছিল ছাদের সার্ভেন্টস কোয়ার্টারে। আশিক 11 তলায় নামিয়ে আনলেন। কোনো ভনিতা না করে চোখে চোখ রাখলেন রাজেশের। ইউভা সিনেমাটা কেমন লেগেছিল? হঠাৎ এ প্রশ্নে কিছুটা থতমত খেয়ে যায় রাজেশ। মানে?
বলছি কেমন লেগেছিল? বাবু, ভালো স্যার, ভালো। কবে দেখলি? এই তো গত মাসে স্যার। আপনাকে বললাম না বিকেলে বসুশ্রীতে। আর কিছু জিজ্ঞাসা করার ছিল না আশিকের। কলার চেপে ধরে হিড় হিড় করে ফ্ল্যাটের বাইরে লিফটে, নিচে নেমে গাড়িতে তুলে সোজা লালবাজার। গাড়িতে একটা শব্দও বের করলেন না আশিক। বেশ বুঝতে পারছিলেন ঘামতে শুরু করেছে পাশে বসা রাজেশ। মুখ চোখ থেকে ব্লটিং পেপার দিয়ে যেন রক্ত শুষে নিয়েছে কেউ। কত শত ধুরন্ধর অপরাধীর লালবাজারে ইন্টারোগেট রুমে হাত পা ঠান্ডা হয়ে যেতে দেখেছেন আশিক। ইয়ত্তা নেই। তুলনায় এ ছোকরা তো নিহাতি চুনোপুটি। হাতি ঘোড়া যেখানে তলিয়ে যায়, মশা সেখানে কি করে জল মাপবে? খুচরো চড়থাপ্পড় খরচ হলো একটা দুটো। এবং বলতে শুরু করলো রাজেশ। গোয়েন্দারা শুনতে থাকলেন ললিতা দেবীর হত্যার রুদ্ধশ্বাস নেপথ্য কথা। আমার বাবার কোনো অসুখ টসুখ হয়নি স্যার। গ্রামের বাড়ির এক বন্ধুকে বলেছিলাম যে বাড়িতে কাজ করি, সেখানে ছুটি কিছুতেই দিতে চায় না। তুই ফোন করে বলবি বাবার অসুখ, তাহলে 1 সপ্তাহের জন্য বাড়ি আসতে পারবো। তারপর? স্যার, বাড়িতে আমি যাইনি। নরেন্দ্রপুরে আমাদের এক দূরসম্পর্কের মাসি থাকেন। বউবাজারে একটা বাড়িতে কাজ করেন। ওর বাড়িতে গিয়ে উঠেছিলাম 8 তারিখ। আমাকে ঘরের চাবি দিয়ে মাসি সকালে বেরিয়ে যেত কাজে। আমি বেরোলে চাবিটা জানালা দিয়ে হাত গলিয়ে কাছের একটা টেবিলের উপর রেখে দিতাম। আমার ফেরার আগে মাসি চলে এলে হাত ঢুকিয়ে চাবিটা নিয়ে দরজা খুলত। বেশ, পরের দিন ভবানীপুরের একটা দোকান থেকে একটা ভিআইপি সুটকেস কিনলাম। তার পরের দিন ইউবা দেখলাম বসুশ্রীতে। 11 তারিখ ভোরে অ্যাপার্টমেন্টে ঢুকলাম। 11 তারিখ ভোরে? হ্যাঁ স্যার, 11 তারিখ। কিভাবে ঢুকলি? স্যার, গেট দিয়ে ঢুকতে পারবো না জানতাম। নাইট গার্ড দুজনের একজন জেগে থাকতো, একজন ঘুমোতো পালা করে। গেটে তালা দিয়ে রাখতো রাত 12টার পর। ঢোকার রাস্তা ছিল না। তাহলে? বাড়িটার চারিদিকে বেশ কিছু উঁচু গাছ আছে। নিশ্চয়ই দেখেছেন স্যার। পশ্চিম দিকে বেশি। আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম গাছে উঠে ওখান দিয়ে পাঁচিল টপকাবো। টপকে বাড়ির ভিতরে যাওয়ার সময় পাঁচিলের তারে লেগেছিল পায়ে। দেখা কোথায় লেগেছিল? ট্রাউজার হাঁটু অবধি তুলে ক্ষতচিহ্ন দেখায় রাজেশ। ফের বলতে শুরু করে। ওই সময়টায় লিফটম্যান থাকে না। কেয়ারটেকারের অফিসের সামনের খাটিয়ায় আচ্ছেবার ভাইয়া ঘুমিয়ে থাকে। কেউ কোথাও থাকে না। সোজা সিঁড়ি বেয়ে উঠে গেলাম ছাদে। অন্য কাজের লোকেরা তখন সবাই ঘুমোচ্ছে। তারপর ছাদে উঠে সিঁড়ি দিয়ে নেমে 11 তলার রান্নাঘরে সামনে নেমে এলাম। জানতাম মাঝি ভোরে উঠবে। 5টা 5:30 নাগাদ দরজা খুলে দিয়ে পুজোয় বসবে। 6:30 পর্যন্ত ঠাকুরঘরে পুজো করবে। বারান্দা থেকে কালীঘাট মন্দিরের চূড়ো দেখা যেত। পুজো শেষ হলে 10 মিনিট বারান্দায় দাঁড়িয়ে ওদিকে তাকিয়ে প্রণাম করতো মাঝি। দরজা খুলে গেল 5:30টায়। মিনিট 10 অপেক্ষা করে ঢুকে পড়লাম ভিতরে। বসার ঘরে এসে হল ঘরের কোনায় যে বাথরুমটা সবসময় বন্ধ থাকতো, সেটার ছিটকিনি খুলে ঢুকে পড়লাম। ভিতর থেকে বাথরুমের দরজা বন্ধ করে দিলাম। বাথরুমে লুকোনের ওটাই সবচেয়ে ভালো জায়গা ছিল স্যার। ওই বাথরুমটা বহু বছর ব্যবহার হয় না। ওর মধ্যে কেউ থাকতে পারে, কেউ ভাবতেও পারবে না জানতাম। তারপর ভেবেই রেখেছিলাম খুনটা রাতে করে পরদিন ভোরে বেরিয়ে যাব। সারাদিন ওই বাথরুমেই থাকলাম। আশিক এবং সঙ্গীরা স্তব্ধ হয়ে যান। বলে কি, এভাবেও প্ল্যান করা যায়? সঙ্গে একটা চটের ব্যাগ ছিল। মাসির বাড়ি থেকে একটা বড় কাঠ কাটার ছুরি এনেছিলাম। 2 প্যাকেট বিস্কুট আর একটা টিফিন কেকও এনেছিলাম। সারাদিন ওগুলো খেলাম। বাথরুমেই ঘুমালাম। একটুও সারাশব্দ করিনি সারাদিন। অপেক্ষা করে থাকলাম রাতের জন্য। বলতে থাক। রাত যখন 3টে বাথরুম থেকে বেরোলাম। মাঝি নিজের শোবার ঘরে ঘুমোচ্ছে। বারান্দায় লোহার পাইপ রাখা ছিল কয়েকটা। একটা নিলাম। আগে মাঝির মুখ চেপে ধরলাম। জেগে গেল। আমার জামাটা চেপে ধরলো। টানা হেঁচড়া হলো। পাইপ দিয়ে মাঝির মাথায় মারলাম জোরে। রক্ত বেরোচ্ছিল খুব। বেডশিট দিয়ে মুড়লাম মাঝিকে। টেনে টেনে নিয়ে গেলাম। ড্রয়ারে স্টোররুমের চাবি থাকতো, সেটা দিয়ে স্টোররুম খুলে ঢোকালাম বডিটাকে। মাঝির তখনও নিঃশ্বাস পড়ছিল। ভয় পেয়ে গেলাম। তাহলে কি মরেনি? ছুরিটা চালালাম গলায়। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। একটু পরে নাকে হাত দিয়ে দেখলাম নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এরপর আলমারি খুললি, টাকা পয়সা নিলি, ব্যাগে ভরলি। হ্যাঁ স্যার। বেরিয়ে এলাম রান্নাঘর দিয়ে। ছাদে উঠে আবার সিঁড়ি দিয়ে নেমে এলাম। যেভাবে ঢুকেছিলাম সেভাবেই বেরোলাম পাঁচিল টপকে। চটের ব্যাগটা আগে ছুঁড়ে বাইরে ফেললাম।
তারপর দেয়াল টপকে বেরিয়ে এলাম। তখন ভোর 5টা, 5:15 হবে। তারপর নরেন্দ্রপুরে মাসির বাড়িতে এলাম। মাসি তখন কাজে বেরিয়ে গেছে। ভিআইপিতে টাকা পয়সা ভরে হাওড়া স্টেশনে গিয়ে ট্রেন ধরলাম উড়িষ্যার। পরদিন খুব ভোরে পৌঁছালাম। বাড়িতে সুটকেসটা রেখে এসেছি। বাড়িতে বললাম একদিনের জন্য এসেছি। ত্রিলোকিদা বিকেলে ফোন করলো, বলল পুলিশ চলে আসতে বলেছে, মাঝি খুন হয়ে গেছেন। আমি গতকাল বিকেলে ট্রেন ধরে আজ কলকাতা চলে এলাম। স্টোররুমের চাবিটা কয়েকটা বাড়ি পরে একটা ঝোপের মধ্যে ফেলে দিয়েছি। চলুন স্যার, দেখিয়ে দিচ্ছি। সে তো যাবই, কিন্তু তোকে তোর মাঝি এত ভালোবাসতেন, মারলি কেন? টাকার লোভে স্যার। 1200 টাকা মাইনে পেতাম স্যার, ওতে কিছু হয়? সিনেমায় দেখতাম বড়লোকরা কিভাবে জীবন কাটায়, কত মস্তি। ভাবতাম সারাটা জীবন কি এই চাকরি করে কেটে যাবে। কিছুদিন পরে সব ঠান্ডা হয়ে গেলে চাকরিটা ছেড়ে দেবো ভেবেছিলাম টাকাটা দিয়ে ব্যবসা শুরু করব কিছু। রাতেই আশিকের নেতৃত্বে রাজেশকে নিয়ে টিম রওনা দিল উড়িষ্যায়। গ্রামের বাড়ি থেকে উদ্ধার হলো সেই ভিআইপি সুটকেস, যার মধ্যে ভর্তি টাকার বান্ডিল। সব মিলিয়ে 1,58,000। পাওয়া গেল রক্তমাখা শার্ট, যার দুটো বোতাম নেই। কলকাতায় ফিরে রাজেশের বয়ান অনুযায়ী অশোকা রোডের ফুটপাত সংলগ্ন একটা ঝোপ থেকে পাওয়া গেল স্টোররুমের সেই চাবি। ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত হলো রাজেশের উড়িষ্যার বাড়ি থেকে পাওয়া শার্টের বোতাম আর ঘটনাস্থল থেকে পাওয়া দুটো বোতাম একই পোশাকের। কি বাকি থাকে আর পারপার্শ্বিক প্রমাণের? কি বাকি থাকে আর অভিযুক্তের দোষী সাব্যস্ত হওয়ার? শাস্তি হয়েছিল যাবজ্জীবন কারাবাসের। আশিকের তদন্ত প্রশংসা কুড়িয়েছিল আদালতের। মার্ডার ফর গেইন, টাকার জন্য খুন, লাভের জন্য খুন। লাভ কি হয় আদৌ? হয় গেইন আদৌ? পুলিশ তো যথাসময়ে এসে কড়া নাড়েই দরজায়।